ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এটিএন নিউজের ধারাবাহিক বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রাহলা। দর্শক, আজ 17 মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। এই বিষয়টি মাথায় রেখে আমরা হাইপারটেনশন নিয়ে নানা ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই ধারাবাহিক পুরো আয়োজনে আমাদের সাথে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত হচ্ছেন এবং তারা এই হাইপারটেনশন নিয়ে আপনাদের সাথে অনেক ধরনের তথ্য শেয়ার করার চেষ্টা করবেন। আমাদের সাথে আমাদের আজকের পর্বে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদুল্লাহ ফিরোজ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আজ 17 মে এবং ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। একেবারে শুরুতে আমরা এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাই, হাইপারটেনশন ডে উপলক্ষে এই যে আয়োজন করা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে, পুরো বিশ্ব জুড়ে, এ ব্যাপারে আপনার অভিমত কী এবং আসলে আমাদের লক্ষ্যটা কী? ধন্যবাদ। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে প্রতি বছরই পালন করা হয় 17 মেতে। এটা মূলত উচ্চ রক্তচাপ সম্পর্কে জনগণের মানুষের সচেতনতা তৈরি করার জন্য, যারা যেন রোগটি শনাক্ত করা হয় সঠিকভাবে এবং এটা চিকিৎসা করা হয়, সেই সচেতনতার জন্যই হচ্ছে এই ডেটি পালন হয়। প্রতি বছরই একটা প্রতিপাদ্য থাকে, যেমন এইবারের প্রতিপাদ্য হচ্ছে কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার, মেজার ইউর ব্লাড প্রেশার রেগুলারলি, ডিফিট সাইলেন্ট প্লেয়ার। তার মানে হচ্ছে আমরা সবাই মিলে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করব, নিয়মিত আপনার রক্তচাপ পরিমাপ করুন এবং এই নীরব ঘাতককে পরাজিত করুন বা নিয়ন্ত্রণ করুন। এটা হচ্ছে এইবারের প্রতিপাদ্য বিষয়। এর মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সেটা অনেকেই এর অংশগ্রহণ করতে থাকবে। তার মানে হচ্ছে ডাক্তার, রোগী, প্যারামেডিক্স, নার্স এবং পলিসি মেকার যারা আছেন সবারই অংশগ্রহণ করা প্রয়োজন এই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য। দ্বিতীয় অংশটা হচ্ছে যে আপনার রক্তচাপটা নিয়মিত পরিমাপ করতে হবে, কারণ এটার মাধ্যমেই আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। আর তৃতীয় আরেকটা জিনিস যেটা আছে সেটা বলা হচ্ছে এটা একটা নীরব ঘাতক। তার মানে এই নীরব ঘাতককে নিয়ন্ত্রণ করতে হবে আমাদেরকে ভালো থাকার জন্য। এই যে আমাদের আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালিত হচ্ছে, আমরা যদি বাংলাদেশের চিত্র একটু চিন্তা করি, আপনি আমাদেরকে যদি একটু বলেন যে বাংলাদেশে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আজকের এই দিনটি পালন করার জন্য। ধন্যবাদ। আমাদের দেশে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে বিভিন্ন প্ল্যাটফর্মে উদযাপন করা হয়। যেমন হচ্ছে আমরা যারা কার্ডিওলজিস্টদের যেই প্রতিষ্ঠানগুলো আছে, ন্যাশনাল ইনস্টিটিউট, সেটাতে এটা উদযাপন করা হয় বা এটার ব্যবস্থা গ্রহণ করা হয়। এর বাইরে হচ্ছে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এবং কার্ডিওলজির যে বিভিন্ন রকম সোসাইটি আছে তারা এই দিবসটি উদযাপন করেন। এর বাইরেও যারা মেডিসিন সোসাইটি আছেন, সোসাইটি অফ মেডিসিন এবং অ্যাসোসিয়েশনস অফ ফিজিশিয়ানস অফ বাংলাদেশ, এরা অনেকেই হচ্ছে এই হাইপারটেনশন ডেগুলোকে পালন করেন এবং সরকারিভাবেও এটাকে পালন করার জন্য উৎসাহিত করা হয়। এর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই সম্পর্কে জনগণের সচেতনতা তৈরি করা, স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য বিষয়ক যারা আছেন তাদের সচেতনতা তৈরি করার মাধ্যমে। আমরা যদি একটু এবার প্রিভ্যালেন্সটা সম্পর্কে জানি, আসলে রোগটা নিয়ে যখন জানি তখন আসলে এটা কতখানি ভয়াবহ আকার ধারণ করতে পারে সেই ব্যাপারে একটা ধারণা নেওয়া আমাদের জন্য জরুরি। পুরো বিশ্বজুড়ে এটার প্রিভ্যালেন্স মানে কত ভাগ মানুষ আক্রান্ত হন, কমপ্লিকেশনে কত ভাগ মানুষ ভোগেন, এবং বাংলাদেশের এই চিত্রটা যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ। সারা পৃথিবীতে প্রায় 1.4 বিলিয়ন, তার মানে প্রায় 140 কোটি লোক হাইপারটেনশনে ভোগে। আর এর মধ্যে বাংলাদেশের কথা যদি বলেন না, বাংলাদেশের যারা প্রাপ্তবয়স্ক মানুষ এদের ক্ষেত্রে প্রায় 23%, তার মানে ধরে নিতে পারেন প্রতি 4 জনের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ আছে। এই উচ্চ রক্তচাপের প্রকোপটা বিভিন্ন কারণে জরুরি। কারণ হচ্ছে এই উচ্চ রক্তচাপ সরাসরি অধিকাংশ ক্ষেত্রে বা অন্তত অর্ধেক মানুষের ক্ষেত্রে কোনো রকম সিমটম তৈরি করে না, কোনো উপসর্গ তৈরি করে না, কিন্তু এটা অনেকগুলি ঘাতক ব্যাধির সাথে জড়িত। যেমন হচ্ছে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, রক্তনালীর রোগ, স্ট্রোক, চোখের রোগ, কিডনি রোগ, কিডনি বিকল করে দেওয়ার রোগ, এরকম অনেকগুলো রোগের সাথে এই উচ্চ রক্তচাপ জড়িত। তার মানে হচ্ছে এই রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা এই রোগগুলোকে প্রতিরোধ করতে পারবো। এর বাইরে দেখা গেছে যে আপনি যদি প্রতি 10 মিলিমিটার যদি সিস্টোলিক ব্লাড প্রেশারটা, মানে উচ্চ রক্তচাপের বেশি অংশটা, সেটা নিয়ন্ত্রণ করতে পারেন, তাইলে এই যেমন স্ট্রোক, হার্ট ফেলিউর, হার্ট অ্যাটাক, কিডনির বিকল হয়ে যাওয়া, এগুলো প্রায়
15-20% আপনি কমিয়ে আনতে পারবেন। তার মানে যত নর্মালের কাছাকাছি আনা যায় এই রক্তচাপটা, ততই আমাদের জন্য সুবিধা যে আমরা এই রোগগুলোকে প্রতিরোধ করতে পারবো। এই রোগ প্রতিরোধ করাটাই হচ্ছে আমাদের কাজ। এবার একটু আসি উচ্চ রক্তচাপ নিয়ে। যদিও আমরা আসলে অনেকবার কথা বলেছি বা আসলে মানুষকে সচেতন করার চেষ্টা করছি, তবে আপনার কাছ থেকে একটু শুনতে চাই কারা ভুগছেন উচ্চ রক্তচাপে, আপনাদের অভিজ্ঞতার আলোকে যদি আমাদেরকে একটু বলেন, এবং কি কি ধরনের উপসর্গ নিয়ে ওনারা মূলত ডাক্তারের কাছে আসেন যখন আসলে কেউ ভোগেন। আচ্ছা, এই রক্তচাপটা বাড়তে থাকে বয়স বাড়ার সাথে সাথে। যেমন একটা বলা হয় যে যাদের বয়স 65-র বেশি তাদের ক্ষেত্রে প্রতি 3 জনের মধ্যে 2 জনেরই উচ্চ রক্তচাপ থাকে। তার মানে যত বয়স বাড়তে থাকবে তত বেশি হয় এই উচ্চ রক্তচাপ থাকতে পারে। তার মানে এটা না যে অল্প বয়সে হয় না। তার মানে এটা কিন্তু যারা ইয়াং অ্যাডাল্ট, অল্প বয়স্ক যারা আছেন তাদের ক্ষেত্রে হয়। তার মানে 20 বছর থেকে 65 বছর পর্যন্ত হতে পারে। আবার কোনো ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও উচ্চ রক্তচাপ হতে পারে, বিভিন্ন কারণে হয় সাধারণত এই উচ্চ রক্তচাপ হয়। আর এই রক্তচাপ বাড়ার সাথে সাথে সবার কিন্তু উপসর্গ হবে না, এটা হচ্ছে জিনিস। এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে সাইলেন্ট কিলার, মানে নীরব ঘাতক। এই উপসর্গগুলি সাধারণত বিভিন্ন রকম হতে পারে। যেমন হচ্ছে কেউ কমপ্লেন করেন যে আমার বুক ধড়ফড় করে, হাঁটতে গেলে হয়রান লাগে, কেউ ঘাড় ব্যথার কথা বলেন, মাথা ব্যথার কথা বলবেন, এরকম হয়। আমাদের যেটা মনে রাখতে হবে যে এই লক্ষণগুলা উচ্চ রক্তচাপের একটা লক্ষণ। এটার অন্যান্য কারণও হতে পারে। এর সাথে সাথে মনে রাখতে হবে যে উচ্চ রক্তচাপ থাকা সত্ত্বেও কোনো রকম উপসর্গ নাও হতে পারে। তার মানে আমার কোনো উপসর্গ নাই, তার মানে এটা বোঝায় না যে আমার কোনো রক্তচাপ নর্মাল আছে বা উচ্চ রক্তচাপ নাই। উপসর্গ না থাকলেও উচ্চ রক্তচাপ থাকতে পারে। তার মানে আসলে উপসর্গর সাথে অনেক ক্ষেত্রে রিলেটেড না, না। উচ্চ রক্তচাপ তার থাকতে পারে, কিন্তু এটা আসলে হয়তো ডায়াগনোসিস না, যেটা আসলে আমরা শুনে থাকি যে অনেক রোগী জানেন না যে তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। কখন আসলে একজন মানুষ, আমরা যেহেতু আপনি বলছেন বা আমরা জানি যে বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে, কখন থেকে ওনারা আসলে নিয়মিত পরীক্ষা করবেন, কখন থেকে রক্তচাপটা ওনারা মনিটর করবেন, এ ব্যাপারে আপনারা কি পরামর্শ দেন? এই ব্যাপারে হচ্ছে যেমন আমরা যেটা বলি যে 20 বছর হওয়ার পর থেকেই অন্তত প্রতি 5 বছরে একবার অন্তত রক্তচাপটা মাপতে হবে। যখন আপনার বয়স 40 পার হয়ে যাবে তখন অন্তত প্রতি বছর একবার করে রক্তচাপ মাপা উচিত। এর বাইরেও যদি কারো কোনো উপসর্গ দেখা দেয়, যেটা আমি একটু আগে বলেছিলাম যে মাথা ব্যথা, বুক ধড়ফড়, এরকম বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে রক্তচাপ মাপতে হবে। এছাড়া কিছু রোগ আছে যেগুলোর সাথে এই উচ্চ রক্তচাপটা ওতপ্রোতভাবে জড়িত, যেমন ডায়াবেটিস, কারো যদি হার্টের রোগ হয়, কিডনির রোগ হয়, ব্রেইনের রোগ হয়, সেক্ষেত্রেও আমাদেরকে এই উচ্চ রক্তচাপটা আছে কি না সেটা পরীক্ষা করে দেখে নিতে হবে। যেহেতু এই রক্তচাপটা হাইপারটেনশন ডায়াগনোসিস করা খুব সহজ অনেক ক্ষেত্রেই, যে আপনি রক্তচাপটা যদি মাপেন, ব্লাড প্রেশারটা মাপেন, তাইলে আপনি ডায়াগনোসিসটা পেয়ে যাবেন। সেই জন্য এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমার এই রক্তচাপটা মাঝে মাঝে মাপতে হবে। যেহেতু বয়সের একটা ব্যাপার আসছে, যে বয়সের সাথে সাথে বাড়ে বা কোনো ক্ষেত্রে কারো হয়তো সম্ভাবনা বেশি থাকে, সেক্ষেত্রে পুরুষ এবং নারীর মধ্যে কি এই রক্তচাপের কোনো তারতম্য থাকে কিনা, বা শুরু হওয়ার বয়স বা কারা বেশি আক্রান্ত হন, এ ধরনের কিছু তথ্য আপনি যদি দিতে পারেন। জি, এটা ডেফিনেটলি আমরা 2 ভাগে ভাগ করি। সাধারণত যেটা বলি যে মহিলাদের মেনোপজ যেটা আছে, মাসিক বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সাধারণত উচ্চ রক্তচাপ কম হয়, কিন্তু এরপরে এটা বাড়ে এবং সেটা অনেকটা পুরুষদের যেরকম প্রিভ্যালেন্স, পুরুষদের ক্ষেত্রে যেরকম হয় সেরকমই হয়। এটা একটা নারী পুরুষের প্রভেদ। আরেকটা খুবই জরুরি জিনিস সেটা হচ্ছে আমাদের গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। আমাদের দেশের পরিসংখ্যান হচ্ছে প্রতি 8 জন গর্ভবতী মায়ের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ হয়, যেটাকে আমরা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বলি। আপনারা একলামশিয়া, প্রি একলামশিয়া এই ধরনের নাম শুনেছেন। এটা এই উচ্চ রক্তচাপেরই একটা লক্ষণ, একটা অংশ হচ্ছে এটা। তার মানে গর্ভবতী মাদের ক্ষেত্রে কিন্তু এই উচ্চ রক্তচাপ হতে পারে। এছাড়াও কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে কিডনির রোগ যদি হয় এবং বিভিন্ন রকম জন্মগত রোগের জন্য এই উচ্চ রক্তচাপ হতে পারে। কেন আসলে এই প্রেগনেন্সি রিলেটেড হাইপারটেনশনটা হচ্ছে, এই ব্যাপারে যদি আমাদের মা বোনদেরকে আপনি কিছু ইনফরমেশন দিতে পারেন। ধন্যবাদ। এটা অনেকগুলা কেন হচ্ছে সরাসরি বলা মুশকিল, কিন্তু কারো কারো ক্ষেত্রে বেশি হয় সাধারণত। ধরেন যদি কারো আগে থেকে হাইপারটেনশন থাকে তাহলে প্রেগনেন্সিতে তার হাইপারটেনশনের ঝুঁকি বাড়বে। কারো যদি কিডনির রোগ থাকে, কেউ যদি স্থূলতা বা ওবেসিটিতে ভোগেন, তাদের ক্ষেত্রে বেশি হয়। যারা একটু বয়স্ক অবস্থায় গর্ভধারণ করেন তাদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে। অনেক সময় মাল্টিপল প্রেগনেন্সি আমরা বলি যে যদি হয় তখন এটা হতে পারে।
কারো কারো যদি পারিবারিকভাবে কারো পরিবারের অন্য সদস্যদের হাইপারটেনশন থাকে, তাইলে তার ক্ষেত্রেও কিন্তু এই গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হতে পারে। যখন একজন মায়ের প্রথম সন্তান বা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে তার এরকম উচ্চ রক্তচাপ হলো, পরবর্তী গর্ভধারণের সময় তার কি এই রক্তচাপ বেশি থাকা বা এক্লাম্পসিয়া হওয়ার ঝুঁকি বাড়ে কিনা? হ্যাঁ, অবশ্যই। যাদের একবার প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন হবে, তাদের ক্ষেত্রে পরবর্তীতে যতবার উনি প্রেগনেন্ট হবেন ততবারই এই হাইপারটেনশনটা হতে পারে। তার চেয়ে বড় জিনিস হচ্ছে হাইপারটেনশন, এই যে হাইপারটেনশন হয় প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, এটা অনেকের ক্ষেত্রেই 6 সপ্তাহ বা 6 মাসের মধ্যেই নর্মাল হয়ে যায়, কিন্তু 50% মাদের ক্ষেত্রে এটা থেকে যায়। তারও চেয়ে বড় জিনিস হচ্ছে লং টার্ম ইফেক্ট। যদি কারো প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন একবার হয়, তার পরবর্তীতে বিভিন্ন রকম হৃদরোগ, কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। ব্লাড প্রেশার নর্মাল হওয়া সত্ত্বেও এই কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি বেড়ে যায়। এবার একটু আপনার কাছে এই ঝুঁকিগুলো নিয়ে জানতে চাই। উচ্চ রক্তচাপ যদি থাকে এবং যদি সেটা নিয়ন্ত্রণে থাকে অথবা নিয়ন্ত্রণে না থাকে, কোন ক্ষেত্রে কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে এবং কতদিন আসলে উচ্চ রক্তচাপ থাকলে কমপ্লিকেশনের চান্সেস বাড়ে, এই ব্যাপারগুলো যদি একটু বলতেন। আচ্ছা, এই কমপ্লিকেশন যেটা আমরা বললাম যে এই উচ্চ রক্তচাপের জন্য যে মূলত জটিলতাগুলো হয়, সেটা হচ্ছে হার্টের জটিলতা, স্ট্রোকের জটিলতা, কিডনির জটিলতা, এই ধরনের জটিলতাগুলো হয়। এটা যত বেশি দিন ধরে রক্তচাপ বেশি থাকবে, হাইপারটেনশন থাকবে, তত বেশি ঝুঁকি। এই রক্তচাপ যত কম নিয়ন্ত্রিত থাকবে তত বেশি ঝুঁকি। তার মানে এই দুইটা জিনিস নির্ভর করে যে আপনার রক্তচাপটা কত এবং সেটা নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা এবং সেটা কতদিন ধরে আছে, এই সবগুলার মিলেই কিন্তু এই জটিলতা তৈরি হয়। এর বাইরে আরেকটা জিনিস হচ্ছে এই রোগগুলো যেটা আমরা বললাম, হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট ফেলিওর, কিডনি রোগ, এটার জন্য হাইপারটেনশন ছাড়াও আরও অনেকগুলা রোগ দায়ী থাকে, যেমন ডায়াবেটিস, যেমন চর্বির পরিমাণ, কোলেস্টেরল বেশি যদি থাকে, ডিসলিপিডিমিয়া যেটা আমরা বলি, যেমন ওবেসিটি, স্মোকিং, এই জিনিস। তার মানে যার উচ্চ রক্তচাপ আছে তাদের ওই রিস্ক ফ্যাক্টরগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও জটিলতা বা ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। তার মানে ধরেন একজন যদি নর্মাল মানুষ, ডায়াবেটিস নাই, ধূমপান করে না, তার হাইপারটেনশন আছে, আর আরেকজন হচ্ছে যিনি একটু ওবেস, ধূমপান করেন, ডায়াবেটিস, তার যদি হাইপারটেনশন হয় তাহলে এটা কয়েক গুণ বেড়ে যাবে। তার মানে এই অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে যে আপনার ঝুঁকি কতটা আছে বা নাই। যদি কেউ একেবারে শুরুতে, হয়তো তার বয়স খুব বেশি না বা একটা নির্দিষ্ট বয়সে উনার যখন থেকে উচ্চ রক্তচাপে উনি ভুগছেন তখনই শনাক্ত করা গেল এবং তখনই আসলে উনি চিকিৎসা নেওয়া শুরু করলেন, উনার ক্ষেত্রে কি আসলে জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে কিনা, নাকি উনি অনেকটাই যদি শুরুতেই আমরা এটা শনাক্ত করতে পারি এবং সঠিক ঔষধ প্রয়োগ করার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং এর সাথে অন্য যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, যেমন আপনার ওবেসিটি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, ডায়াবেটিস, অন্য কিছু যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে এটা হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে। ঝুঁকি নাই হবে না, কিন্তু ঝুঁকিটা অনেক কমে যাবে। এই সমস্ত রোগ হওয়ার, হার্ট অ্যাটাক হওয়ার, হার্ট ফেলিওর হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে। এ কারণে আসলে দ্রুততম সময়ে শনাক্ত হওয়া এবং সঠিক সময়ে চিকিৎসা নেওয়া দুটোই খুব জরুরি। এ কারণেই আসলে আমাদের এই হাইপারটেনশন সচেতনতা তৈরি করার চেষ্টা। এবার একটু যদি চিকিৎসা নিয়ে আমাদেরকে বলতেন, কারণ এই হাইপারটেনশনের চিকিৎসা নিয়ে আসলে অনেক প্রশ্ন আছে। আমি কবে থেকে চিকিৎসা নিব, আমি কতদিন চিকিৎসা নিব, আমি কয়টা ওষুধ আসলে লাগে, কেউ ভাবে একজনকে দেখলাম একটা ওষুধ খাচ্ছে, আমাকে কেন দুটো ওষুধ দেওয়া হচ্ছে, এরকম অনেক রকমের চিন্তা ভাবনা থাকে বা কনফিউশন থাকে। আপনি যদি আমাদেরকে একটু বলতেন, যখন একজন রোগী আপনাদের কাছে আসছেন এবং শনাক্ত হলো যে হ্যাঁ উনি উচ্চ রক্তচাপে ভুগছেন, কীভাবে আসলে ওনার চিকিৎসাটা নির্ধারণ করা হয়? জি, ধন্যবাদ। যখনই কেউ উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ে আসে, আমরা কয়েকটা জিনিস দেখার চেষ্টা করি যে আমাদের অধিকাংশ ক্ষেত্রে 90% ক্ষেত্রে, শতকরা 90% ক্ষেত্রে এই হাইপারটেনশনের কোনো কারণ থাকে না, আর 5 to 10% ক্ষেত্রে বিভিন্ন রোগের জন্য হাইপারটেনশন হয়। তার মানে আমরা কিছু পরীক্ষা করে দেখি যে অন্য কোনো রোগের জন্য হাইপারটেনশন হচ্ছে কিনা, যেমন কিডনি রোগের জন্য হতে পারে, স্লিপ অ্যাপনিয়া বলি আমরা, সেটার জন্য হতে পারে, হরমোনের রোগের জন্য হতে পারে, রক্তনালী রোগের জন্য হতে পারে। তাহলে এরকম কোনো রোগের কারণেই হাইপারটেনশন কিনা সেটা দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে ওই রোগগুলোকে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে হাইপারটেনশন নর্মাল হয়ে যাবে। এইটা একটা জিনিস। 2 নম্বর হচ্ছে আমরা দেখার চেষ্টা করি যে হাইপারটেনশনের সাথে আর কোনো ঝুঁকিপূর্ণ রোগ আছে কিনা, যেমন ডায়াবেটিস, কোলেস্ট্রল বেশি, ধূমপান করা, এই রোগগুলো আছে কিনা সেটাও দেখার চেষ্টা করি। তাইলে হাইপারটেনশনকেও নিয়ন্ত্রণ করব, সাথে ওই রোগগুলোকেও নিয়ন্ত্রণ করব, তাইলে এই রোগীর ঝুঁকি কমে যাবে। এখন কখন ওষুধ শুরু করব? সাধারণত যদি খুব ইয়াং মানুষ হয়, অন্য কোনো ঝুঁকি না থাকে, খুব অল্প ব্লাড প্রেশার বাড়ে, যেমন সিস্টোলিক ব্লাড প্রেশারটা 140 থেকে
159 অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা 90 থেকে 100 এরকম থাকে, তাহলে আমরা প্রথমে বা ওনার কোনো উপসর্গ না থাকে তখন আমরা চেষ্টা করি প্রথমে কিছু লাইফস্টাইল মডিফিকেশন করার জন্য, ওনার জীবনযাত্রা প্রণালী চেষ্টা করার জন্য। এরকম করে আমরা 1 থেকে 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারি, তাতে অনেকের ব্লাড প্রেশার নর্মাল হয়ে আসে। আর যদি নর্মাল না হয় অথবা যদি কারো ব্লাড প্রেশার অনেক বেশি থাকে, যেটা আমি বললাম তার চেয়ে, সেই ক্ষেত্রে শুরুতেই ব্লাড প্রেশারের ওষুধগুলো শুরু করতে হবে আমাদের। ব্লাড প্রেশারের ওষুধ কয়টা শুরু করব এটা নির্ভর করবে উনি কি রোগে ভুগছেন, ব্লাড প্রেশার ছাড়া অন্য কী রোগে ভুগছেন, ব্লাড প্রেশারের মাত্রাটা কত, সেগুলো ক্ষেত্রে। তবে অধিকাংশ ক্ষেত্রেই আমরা এখন বলি কমপক্ষে 2টি ওষুধ একসাথে শুরু করার জন্য। যাদের খুব অল্প ব্লাড প্রেশার তাদের ক্ষেত্রে একটা দিয়ে শুরু করতে পারেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে কমপক্ষে 2টি ওষুধ দিয়ে শুরু করতে হবে। এবং এই ওষুধগুলা নির্ভর করবে আপনার অনেকগুলো রোগের উপর, যেমন ডায়াবেটিস থাকলে একরকম হবে, কিডনির রোগ থাকলে একরকম, হার্টের রোগ থাকলে এরকম, বয়সের সাথেও চেঞ্জ হতে পারে। বিভিন্ন বিষয় বিবেচনা করে এই ওষুধগুলা নির্বাচন করা হয়। জি, আরও অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আপনারা দেখছেন এটিএন নিউজের বিশেষ আয়োজন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস। ফিরে এলাম বিরতির পর। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আপনারা দেখছেন এটিএন নিউজের বিশেষ আয়োজন। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আজকে আমরা কথা বলছি এই হাইপারটেনশন নিয়ে, এবং বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদুল্লাহ ফিরোজ। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা এরই মধ্যে অনেকগুলো তথ্য পেয়েছি। চিকিৎসা নিয়ে আপনি আমাদেরকে বলছিলেন, এবং ওষুধ আসলে কীভাবে খেতে হবে বা কটা ওষুধ দেওয়া যায়, এই ব্যাপারগুলো নিয়ে আপনার কাছ থেকে শুনছিলাম। আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে অনেকেই দেখা যান, যেহেতু তারা সচেতন না, ওনারা ঠিক গুরুত্বটা অনুধাবন করতে পারেন না। এই যে ওষুধ, এটা আমাকে যে একটা সময় মতো খেতে হবে, প্রতিদিন খেতে হবে, এবং ডাক্তার না দেখিয়ে বন্ধ করা যাবে না, এই ব্যাপারগুলো অনেকেই বোঝেন না। এবং অনেকে আবার দেখা যায় যে আর্থিক কিছু কারণও থাকে, প্রতিদিন ওষুধ না খেয়ে। আমার নিজের অভিজ্ঞতা আমি এরকম পেয়েছি যে ডাক্তার দিয়েছে প্রতিদিন, আমার দরকার নেই, আমি 1 দিন পরপর খাই বা 2 দিন পরপর খাই। হয়তো ওনার আরও কিছু কারণও আছে, হয়তো উনি আর্থিকভাবেও সেটা অ্যাফোর্ড করতে পারেননি, বা এরকম বেশ কিছু কারণ, অথবা বোঝারও কম আছে। এই ধরনের রোগী আপনারা পান কিনা, এবং পেলে কি কি ধরনের কমপ্লিকেশনে ওনারা পড়তে পারেন? ধন্যবাদ। এটা আমাদের দেশে না, এটা সারা পৃথিবীতেই হচ্ছে এরকম, যে যাদের হাইপারটেনশন থাকে তাদের অর্ধেক জানেন না যে হাইপারটেনশন আছে, যাদের হাইপারটেনশন আছে জানেন, ওষুধ শুরু করেছেন, চিকিৎসা করেছেন, তাদের অর্ধেকের হাইপারটেনশন নিয়ন্ত্রণে থাকে। তার মানে এটা আমাদের দেশেও এটার ভিন্ন রূপ না। এটার অনেকগুলো কারণ থাকে, যেটা আপনি বললেন, যে অনেকের ইনার্শিয়া থাকে, অনীহা থাকে, যে আমি ওষুধ খাবো না প্রতিদিন, আমার কোনো উপসর্গ হচ্ছে না, কেন খাবো, বা খেলে কোনো রকম সাইড ইফেক্ট হয় কি না, এগুলো অনেকে চিন্তা করেন। আর ঔষধের অ্যাভেলেবিলিটিটা একটা ইম্পর্টেন্ট, আর্থিক বিষয়টা ইম্পর্টেন্ট। এটা আমাদের দেশে এটা এই জিনিসটা নেগোশিয়েট করার জন্য, এটা মোকাবেলা করার জন্য আমরা অনেকগুলো জিনিস করার চেষ্টা করি। যেমন একটা হচ্ছে যে আপনি রোগীকে বোঝানো যে আপনার এই হাইপারটেনশনের চিকিৎসা করলে কি লাভ, এবং চিকিৎসার করলে যে লাভের পরিমাণটা সেটা ঔষধের সাইড ইফেক্টের তুলনায় অনেক অনেক বেশি। তার মানে আপনি অনেক লাভের জন্য খুব সামান্য একটু ঝুঁকি নেবেন, এটা একটা হতে পারে। আমরা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে চেষ্টা করি যে রোগীর আর্থিক অবস্থাটা চিন্তা করে, ওনার অ্যাফোর্ডেবিলিটি চিন্তা করে, যে উনি কোন ওষুধটা কিনতে পারবেন, কোন ওষুধটা ওনার জন্য অ্যাভেলেবেল হবে, সেটা বিষয় চিন্তা করে সাধারণত ওষুধ নির্বাচন করা হয়। এর বাইরেও এখন আমাদের দেশে যেই জেলা হাসপাতাল বা উপজেলা হাসপাতালেও নন কমিউনিকেবল ডিজিজের একটা কর্নার করা হয়েছে, এনসিডি কর্নার, আপনি জানেন। সেই এনসিডি কর্নারে বিনামূল্যে 2টা হাইপারটেনশন ওষুধ সরবরাহ করা হয়। তার মানে কারো যদি হাইপারটেনশন থাকে, উনি যদি ওষুধ কিনতে অপারগ হন আর্থিক কারণে, তাহলে উনি যদি উনার পার্শ্ববর্তী উপজেলা হাসপাতাল বা জেলা হাসপাতালে যান, অথবা বিশেষায়িত হাসপাতালে অনেক সময় দেয়, সেই ক্ষেত্রে এই ওষুধগুলো বিনামূল্যে পাওয়া যায়, এবং যেটা দিয়ে অধিকাংশ মানুষের ব্লাড প্রেশার কন্ট্রোল করা খুবই সহজ হয়। তার মানে কিছুটা সচেতন হলেই আসলে উনি এটা অ্যাফোর্ড করতে পারবেন, বা উনি জোগাড় করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে অনেক রোগী যারা হয়তো জানেন যে তার প্রেশার বেশি বা উনি চিকিৎসা নিচ্ছেন, আবার অনেকে হয়তো জানেন না যে তার ব্লাড প্রেশার আছে, হঠাৎ করে বাড়িতে তার ব্লাড প্রেশার অনেক বেড়ে গেল, এবং দেখা গেল তার অনেক রকমের উপসর্গ বা খারাপ লাগা তৈরি হয়েছে। ওই মুহূর্তে ওনারা কি করবেন?
এটা আমাদের দেশে মাঝে মাঝে হয় যে অনেকে জানেন না যে ব্লাড প্রেশার বেশি, হঠাৎ করে দেখলেন ব্লাড প্রেশার বেশি, অথবা ব্লাড প্রেশার আছে উনি হয়তো ওষুধটা নিয়মিত খান না বা নিয়মিত খেলে যে কোনো কারণে হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন কি করবেন? ব্লাড প্রেশার বাড়লে খুব সহজ উপায় হচ্ছে যদি আপনি আশেপাশে আপনার কোনো একজন এমবিবিএস ডাক্তারের কাছে যান, অথবা একটা হাসপাতালে যান, অথবা একটা স্বাস্থ্যকেন্দ্রে যান, যে কোনো একটা জায়গায় যান, তাহলে সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশারের মাত্রাটা কত, কী পরিমাণ ব্লাড প্রেশার বেড়েছে সেটা বিবেচনা করে এবং সাথে কী উপসর্গ আছে সেটা বিবেচনা করে সাধারণত ওষুধ ঠিক করা হয়। কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ব্লাড প্রেশার খুব বেশি হলে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে, রোগীকে ভর্তি হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ভর্তি হওয়ার দরকার নেই, শুধুমাত্র ওষুধ দিয়ে বাসায় নিয়মিত যদি ওষুধ খান, নিয়মকানুন মেনে চলেন, সেক্ষেত্রে এটা সম্ভব। তার মানে এই ক্ষেত্রে খুব নিজে নিজে সিদ্ধান্ত না নেওয়া, অথবা আমরা বিভিন্ন রকম টোটকা ওষুধ খাই, সেটা না করে এটা আশেপাশে একজন স্বাস্থ্য বিষয়ক যারা আছেন, মানে একজন এমবিবিএস ডাক্তার অথবা একটা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া, গিয়ে ব্লাড প্রেশারটা সঠিকভাবে মাপা, অনেক সময় মাপারও ভুল হয়, মাপার ভুলের জন্য অনেক সময় মনে করে যে বেশি হয়ে গেছে, সেটা সঠিকভাবে মাপা এবং কোন ওষুধটা ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ওনার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার দরকার আছে কি না, এই বিষয়গুলো বিবেচনা করে চিকিৎসা করা উচিত। একেবারে ব্লাইন্ডলি আসলে কোনো ডিসিশন নেওয়াই উচিত হবে না। আমাদের যদি আমরা এখন পুরো বিশ্বেরই আসলে চিত্রটা দেখি, আমাদের যে ধরনের লাইফস্টাইলে আমরা অভ্যস্ত হয়ে গেছি, দেখা যায় যে আমাদের ঘুমের পরিমাণ খুব কম, এবং সেটাও একটা কোনো নির্দিষ্ট সময় হয় না। একদিন হয়তো কেউ রাত 1টায় ঘুমাচ্ছে, তারপরের দিন সে রাত 2টায় ঘুমাচ্ছে, একদিন হয়তো সারা রাত সে ঘুমাচ্ছেই না, একেবারে সকালবেলা গিয়ে ঘুমাচ্ছে। এই ধরনের যে ঘুমের সাইকেলের একটা ডিস্টারবেন্স হচ্ছে এবং কোনো নিয়মিত কোনো কিছুই থাকছে না, এই ব্যাপারটা উচ্চ রক্তচাপের উপরে কি প্রভাব ফেলছে? এটা খুবই ভালো প্রশ্ন করেছেন। কারণ হচ্ছে একটা গুড স্লিপ হচ্ছে খুব জরুরি। গুড স্লিপের সাথে এটা শুধু স্লিপ না, আমরা এটাকে গুড স্লিপ বলি, ভালো ঘুম। ভালো ঘুমের সাথে এই হাইপারটেনশন এবং বিভিন্ন রকম যে হৃদরোগ আছে, এটা স্ট্রোক বলেন অথবা হার্ট ফেলিওর বলেন, এগুলোর সাথে খুব ভালো সম্পর্ক। তাহলে আমাদের কী রকম হতে হবে? যেমন হচ্ছে প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা একটা ঘুম হতে হবে, একটা নির্দিষ্ট সময় হওয়া, এবং এটা আপনার পেশার সাথে আপনার কাজের সাথে মিল রেখে আমরা চেষ্টা করি অধিকাংশ মানুষের রাতে ঘুমানোর জন্য। তার মানে রাতে এই একটা ভালো ঘুম হওয়াটা খুব জরুরি। তার মানে আপনার ঘুমের অভ্যাসটা ঠিক করতে হবে। অনেকে এরকম করেন যে টানা কয়েকদিন ঘুমান না বা খুব অল্প ঘুমান, তারপরে একদিন বেশ সারাদিন ধরে ঘুমান, এটাও কিন্তু গুড স্লিপের মধ্যে না। আপনাকে প্রতিদিনই 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, এটা একটা জরুরি জিনিস। আরেকটা জিনিস যেটা হয় আমাদের, সেটা হচ্ছে ঘুমের মধ্যে নাক ডাকা, স্লিপ অ্যাপনিয়া বলি আমরা এটাকে। এই যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় না, কন্ট্রোল করা যায় না হাইপারটেনশনটাকে, সেটার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই স্লিপ অ্যাপনিয়া। আপনার যার পরিবারের সদস্যরা যদি কেউ নাক ডেকে ঘুমান, মনে করার কোনো কারণ নাই যে উনি খুব সুখী, এটা কারণ হচ্ছে উনি রোগাক্রান্ত। এই স্লিপ অ্যাপনিয়ার জন্য তার হাইপারটেনশন কন্ট্রোল হবে না, ডায়াবেটিস কন্ট্রোল হবে না, হৃদরোগ কন্ট্রোল হবে না, এবং বিভিন্ন রকম উপসর্গ দেখা দেবে। তাইলে এরকম যদি কেউ থাকে, সেক্ষেত্রে এই স্লিপ অ্যানালাইসিস এখন করা হয় আমাদের দেশে, এবং এটার অনেকগুলো সেন্টার আছে, চিকিৎসার ব্যবস্থা আছে। এটা যদি আমরা করতে পারি, তাহলে খুব সহজে এই হাইপারটেনশন, হৃদরোগ, এগুলাকে আমরা কন্ট্রোল করতে পারি। তার মানে এই ঘুমের বিষয়টা খুব ভালো করে আমাদের চিন্তা করতে হবে। আমরা একেবারে প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আপনি একেবারে আমাদেরকে যদি একটু বলতেন যে বাংলাদেশে আপনারা এই চিকিৎসা দিতে গিয়ে কোন কোন চ্যালেঞ্জগুলোকে সব থেকে বড় মনে করছেন বা মুখোমুখি হতে হচ্ছে, সংক্ষেপে যদি আমাদের বলতেন। আমাদের ক্ষেত্রে যেটা করতে, একটা সচেতনতা তৈরি করার মাধ্যমে আমাদের যেটা করা উচিত, একটা স্ক্রিনিং প্রোগ্রাম, যে কাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার আছে সেটা শনাক্ত করার জন্য করা। এই স্ক্রিনিং প্রোগ্রামটা যে কোনো লেভেলে হতে পারে। এটা হাসপাতাল, ডাক্তার, ওষুধ বিক্রি করা যারা বিক্রি করেন তাদের ওইখানে, তার মানে ফার্মেসিতে, যে কোনো জায়গায় এই ব্লাড প্রেশার মাপাটা উচিত আমাদের। এটা আমরা এখন অনেক বেশি জনগণ সচেতন, অনেকের বাসায় ব্লাড প্রেশার মেশিন আছে, এটা একটা জিনিস। 2 নম্বর হচ্ছে যে ব্লাড প্রেশার যদি হাইপারটেনশন ডায়াগনোসড হয়, তাহলে অনেকের মধ্যে একটু ওষুধ খাওয়ার ব্যাপারে অনীহা আছে, সেটা দূর করা। 3 নম্বর হচ্ছে এই ওষুধগুলো নিয়মিত খাওয়া এবং নিজ থেকে ওষুধ বন্ধ না করা, এবং মাঝে মাঝে ডাক্তারের কাছে গিয়ে ওষুধটা ঠিক আছে কিনা, পরিমাণ ঠিক আছে কিনা, ওষুধ ঠিক আছে কিনা, পরিবর্তন করা লাগবে কিনা সেটা জেনে নেওয়া, এবং এই হাইপারটেনশনের সাথে অন্য কোনো ঝুঁকি আছে কিনা সেটা ঠিক করা। এই বিষয়গুলো আমাদের খুব জরুরি। এবং ড্রাগের অ্যাভেলেবিলিটি, ড্রাগটা যেন যিনি রোগী তার কাছে পৌঁছানো সম্ভব হয়, উনি যেন সহজে কিনতে পারেন, এই জিনিসগুলো আমাদের কাছে খুব জরুরি মনে হয় যে এগুলো করা উচিত। এছাড়াও বিভিন্ন জায়গায় যেমন
বিভিন্ন হাসপাতালে মেডিকেল কলেজে আমাদের উচিত হাইপারটেনশন নিয়ে আলাদা একটা সেন্টার করা, হাইপারটেনশন ক্লিনিক বা এগুলো করা, যেন যেই সমস্ত রোগীদের ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না তারা এই সেবাটা পেতে পারেন। এবং মনে রাখতে হবে যে হাইপারটেনশন শুধু না, এর সাথে অন্যান্য যে ঝুঁকি আছে হৃদরোগের সেগুলোকেও কন্ট্রোল করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই আজকের ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেতে আপনি আমাদের দর্শকদেরকে অনেকগুলো তথ্য দিয়েছেন এবং সচেতন করার অনেকভাবে আসলে চেষ্টা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, এটিএন নিউজকে এবং যারা আমার কথা শুনলেন এতক্ষণ সবাইকে। প্রিয় দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আপনারা দেখছেন এটিএন নিউজের বিশেষ আয়োজন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস।